অনেক ডাকছি যে উঠো উঠো, আমার বাচ্চাটা তাকাই আছে, আমার মার কোলে আমার বাচ্চাটা তো 2 মাসের বাচ্চা। আমি সবসময় ভয় পাইতাম যে আমি বাবা ছাড়া বড় হয়েছি, না জানি আমার সন্তানের কোনো সমস্যা হয়। 2022 সাল তো ফেসবুক চালাইতে চালাইতে তো হঠাৎ মানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি পরিচিত ভেবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাকে মেসেজ দেওয়া হয়, মেসেজে জাস্ট হাই। তো আমি হাই দেখে আমি বলছি যে আপনি কি আমাকে চিনেন? না, চিনি না আপনাকে, তবে পরিচিত হই। তো আমি বললাম ঠিক আছে, তবে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে পরিচিত হওয়ার কোনো দরকার নেই। বলছে না, আমি ওরকম ছেলে না। তো ফার্স্টে জিজ্ঞেস করলো যে কোথায় থাকেন, আমার পরিচয় জানতে চাইলো, মানে আমার বাসায় কে কে আছে, আমি কি করি। তো আমি সব বললাম। তো উনিও বললো, সাথে সাথে সে আমাকে প্রপোজ তখনই। তো আমি মানে একটু ফটকা টাইপের ভাবছিলাম যে হইতে পারে, মানে একটু অন্যরকম টাইপের। তো আমি আবার বলতেছি যে না, আপনি হঠাৎ আমাকে চিনেন না, জানেন না, আপনি কিভাবে আমাকে প্রপোজ করেন। তো আমি সাথে সাথে ব্লক করে দিছি। তো আবার নিজেরই মনে হলো যে না, দেখি কথা বলে। তো পরে আবার আমি আনব্লক করে কথা বলি। পরে আমি বললাম যে আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সাথে সাথে আপনি আমার প্রপোজ করলেন, এটা একটা কেমন না? তো আমি বলি দেখেন, আমার ফ্যামিলিতে একটু প্রবলেম, আমার ছোট থেকেই বাবা নেই, আমার বাবাও মারা গেছে আমাকে অনেক ছোট রেখা। আমার ছোট একটা ভাই আছে, আমি আর আমার মা একটা জব করতো, ওই জবে আর কি আমার আর আমার ছোট ভাইয়ের পড়ালেখা খরচ চলতো। পরে বলতেছে যে তুমি যেমনই হও, আমার তোমাকে ভালো লাগছে, আর আমি বিয়ে করলে তোমাকে করব। তো আমি বলি দেখেন, আমি জীবনে কখনো কারোর সাথে কখনো কোনো বাজে উদ্দেশ্যে কথাও বলি নাই, বা প্রেম এগুলো আমার একদম পছন্দ না। যদি আপনার সাথে আমি পরিচিত হই তাহলে আমি আপনাকে ডিরেক্ট বিয়ে করব, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ভাইবা চিন্তা জানান। পরে বলতেছে যে আপনি আমাকে দেখতে পারেন। তো আমি বলছি ঠিক আছে, আমরা ফ্রেন্ড থাকি। পরে সে আমাকে সবকিছু শেয়ার করে, দেন আমিও ওরে সবকিছু শেয়ার করি। তো শেয়ার করাতে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো তারপর সম্পর্ক শুরুতে অনেক ফ্রেন্ডলি, যেহেতু ওর মাকে ও আমার ব্যাপারটা শেয়ার করে, ওর বোনও জানে, ওর বোনও আমার সাথে কথা হইতো, মানে ওর আব্বু জানতো না, তাছাড়া ওর ফ্যামিলি, তোর মা আর ওর বোন জানতো। তো তারপর এমনি যাইতে থাকে, দিন যেতে থাকে, আমাদের ফ্যামিলির কেউ জানে না, সেও জানে না, মানে আমি কাউকেই জানি না আমার পক্ষ থেকে, বাট ওর পক্ষে থেকে সবাই জানতো, শুধু ওর বাবা ছাড়া। তো এইভাবেই চলতে থাকলো। তো এরকমই বাসায় আম্মু থাকতো না, প্রতিদিনই ওর সাথে আমার মিট করা হতো, দেখা হতো, হাঁটা হতো, কথা বলা হতো। পরে তো আমাদের সম্পর্ক চলতে 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 8 মাসের মাথায় মানে আমার আম্মুর সাথে আমার একটা ঝামেলা হয়, পারিবারিক ব্যাপার নিয়ে একটা ঝামেলা হয়। তো আমার আম্মু আবার আমার গায়ে হাত তুলে সবার সামনে। তো আমি জিদ দিয়ে আমার খালামণির বাসায় চলে যাবো, এরকম একটা। তো আমার খালামণির বাসায় যাইতে গেলে মানে ওদের বাসা আগে পরে, আমিও যাইতেছি ওদের বাসার সামনে দিয়ে। তো ওর সাথে হঠাৎ আমার সাথে দেখা। তো আমার আম্মু যখন আমাকে মারধর করে, আমার গালে অনেক স্পট বসে গেছিল। ওরে দেখে আমি মানে ভাঙা পড়ছি, কান্না করে দিছি। তো বুঝতে পারছে যে বাসায় ঝামেলা। আর কম বেশি ওকে আমি সবই শেয়ার করতাম, আমার বাসায় মানে কোনো কিছু ফ্রেন্ডলি ভাবে সব শেয়ার করতাম। তো পরে ও আমাকে বলতেছে যে কি হয়েছে তোমার, আমি বলি না, কান্না করতেছি। আমি আবার কি করলাম যে আমার খালামণির বাসায় না, যে মানে আমি জিদে, মানে আমার এত রাগ হয়েছে যে আমি সোজা হাঁটতে আসি, মানে ওদের বাসা থেকে সোজা মানে যাইতে যেতে আমি রাস্তাও চিনতেছি না, কিন্তু ও আমার পিছনে পিছনে যাইতেছে আর বলতেছে যে দেখো, বাবা মা কিছু বললে মাথা গরম করতে নাই, তুমি চলে যাও, আমি দরকার হলে আমি আন্টিকে বুঝায় বলবো যে তোমাকে যাতে মারধর না করে, তুমি বাসায় চলে যাও, কি করবা তুমি, মেয়ে মানুষ কোথায় যাবা। তো আমার তো যেখানে চোখ যাবে আমি সেখানে যাবো। তো আমার পিছনে পিছনে আবার আসার পর মানে ও আমার ছাড়তেছিল না, ভাবতেছিল যে যদি আমি কিছু করে ফেলি। তো আমার ছাড়তেছিল না, বুঝাইতেছে রাস্তার মধ্যে, আমি তারপরও হাঁটতেই আসি। তারপর এক পর্যায়ে ও বললো যে যেহেতু তুমি বাসায় যাবে না, রাস্তাঘাটেও তো থাকা যাবে না, মানুষ মন্দ বলবে, তাহলে তুমি চলো আমার মামার বাসায় চলো, অন্তত তুমি সেফলি থাকবা, বা কেউ আমাকে একটা কোশ্চেন করলে বলতে পারবো যে আমি ওরে একটা সেফলি জায়গায় আসি। তো আমি বলছি ঠিক আছে। তারপর আমরা ওর মামার বাসায় যাই। তারপর একটু পরে আর কি আমার মামি বলে যে দেখো, তোমার মামা যেহেতু নেই, আমি জানাই ব্যাপারটা, নয়তো তারা খারাপ বুঝবে। পরে তারা ফোন দিল যে দেখো তো, তোমার ছেলে তো একটা মেয়েকে নিয়ে আসছে, এখন আমি কি করব। তো পরে বলতেছে যে ওদের পাঠায় দেন। তো ওর কাছে ফোন দেয়, আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন দেয়। তো বলতেছে ওর বাসায় দিয়ে আসো, সসম্মানে ওর বাসায় দিয়ে এসে তুমি এই বাসায় আসো তাড়াতাড়ি। তো যেহেতু বাধ্য একটা ছেলে ছিল, তো আবার কি করছে, আমাকে দিয়ে আসছে আমার বাবা, মানে আমার মার বাসায়। আপনি সেই দিনের মধ্যে ফেরত আসছিলেন বাসায়? হ্যাঁ, সেই দিনের মধ্যে বাসায় ফিরে আসছিলাম। তারপর
তো এমনি দিন যাইতেছিল, ওর ফ্যামিলির থেকেও আমার ফ্যামিলির সাথে কোনো কথা হইতেছিল না, বা আমার ফ্যামিলির সাথেও মানে কোনোভাবে তাদের দুইজনের কন্ট্যাক্ট ছিল না দুই ফ্যামিলির সাথে। তারপর আম্মু চারদিক থেকে যাচাই বাছাই করে শুনে ছেলে ভালো, তো আমার আম্মু ডিসিশন নেয় যে তোমরা কাবিন করে রাখো, যেহেতু তোমরা একবার চলে গেছিলো, এলাকার মানুষ মন্দ বলবে, তোমরা কাবিন করে রাখো। ওর আম্মুর সাথে আবার আমার প্রায় প্রায় কথা হইতো। সে তখন অনার্সে পড়াশোনা করতেছিল, তো ওর আম্মু চাচ্ছিল যে 2টা বছর যাক, তারপর তারা এগুলোতে কোনো আপত্তি নেই যে তার ছেলে কাকে বিয়ে করবে, যার সাথে সুখী তার বিয়ে করুক, সমস্যা নেই। তো আমার আমার ফ্যামিলির থেকে যেহেতু আমার বাবা নেই, তো আমার মা অনেক অসুস্থ তখন ছিল, তো আমার মা এই কথাটা আমার ওনাকে জানায় আর কি, জানায় যে তুমি কাবিন করে রাখো, ফ্যামিলির কোনো ভরসা নেই, আর এলাকার মানুষ মন্দ বলবে, এর জন্য। আমার বয়ফ্রেন্ড বলতেছে আমি পারবো না। তো পরে বলতেছে যে তাহলে আমি আমার মেয়েকে অন্য কোথাও দিয়ে দিবে। পরে ও বলতেছে যে ঠিক আছে, আমার ফ্যামিলি জানবে না, আমি কাবিন করে রেখে দিই, আমার ফ্যামিলি যেহেতু বলছে 2 বছর পর, তখন আমি তাদের জানাবো, কাবিন করে রেখে দিই, আপনাদের যাতে একটা ভরসা লাগে যে আমি আসি। তো যেমন কথা তেমন কাজ। কাবিনের দিন আমার মা ছিল শুধু, আর কেউ ছিল না, ওরও কেউ ছিল না, আমার শুধু মাই ছিল। তো কোনোভাবে আমাদের মানে কোর্টে যে মানে কোর্ট কাবিন করে বিয়ে হয়। বিয়ে হয়েছে ওর বাসায়, আমি আমার বাসায়, আমার বাসায় সবাই জানলো, ওর বাসায় কেউ জানে না। তো এইভাবে 1 মাস চলে যায়। ওই 1 মাসের মধ্যেও একটা জব নেয়, সে পড়াশোনার পাশাপাশি একটা লিফট কোম্পানিতে জব নেয়। বিয়ের 1 মাসের মাথায় ও বলে যে দেখো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু চলো আমরা আলাদা বাসা নেই, সংসার শুরু করি। একমত দিলাম যে আচ্ছা ঠিক আছে। আমার মা অনুমতি দিল, আমার ফ্যামিলিতে আমার মাই আছে, আমার মা অনুমতি দিল, কিন্তু ওর ফ্যামিলির কেউ জানতো না, তখন পর্যন্ত জানতো না। পরে বাসা নিলাম, বাসা নেওয়ার পরে ও আর কি ওর বাসায় এইভাবে জানালো যে আম্মু আব্বু আমার তো অফিসের কাজে মাঝে মধ্যে বাইরে থাকতে হবে। তো সেই সময়টা মানে ওদের বাসাও থাকতো, প্লাস ওই যে 2-1 দিন বললো অফিসের কাজে বাইরে, ওই আমার সাথে থাকতো। তো এইভাবে 1 মাস চলে গেল। চলে যাওয়ার পর মানে আমার কাছে খুব খারাপ লাগতো যে ফ্যামিলি জানতেছে না, যদি কিছু হয়ে যায় তখন ফ্যামিলি দেখা গেছে এই ব্যাপারটা কিভাবে নিবে। তো আমি এক পর্যায়ে যেয়ে আমার মানে শ্বশুরকে, ওর বাবাকে জানাই যে আমরা বিয়ে করছি, আমরা আলাদা বাসা নিয়ে থাকি। সেই দিন ওর ফ্যামিলি থেকে একটু মানে ঝামেলা হয়। ঝামেলা বলতে আমাকে কিছু বলে না, ওকে জাস্ট বকাবকি করে আর বলে যে তুমি আর আসবা না আমাদের এই বাসায়, হ্যান ত্যান এরকম আর কি একটা কথা বলে। তো এটা নিয়ে আমাদের সংসার এমনি চলতেছিল। এক সময় ওর ফ্যামিলির সাথে ওর ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, তার কিন্তু আমার সাথে তাদের কথা হইতো, তবে যে ওই যে অ্যাকসেপ্টের ব্যাপারটা আছে না, যে বাসায় নিয়ে আইসা একসাথে থাকা বা দেখা আসা, ওই জিনিসটা করতো না, কথা বলতো আর আমার কথা ওরকে জিজ্ঞাসা করতো। তখন থেকে আমার সাথে সে থাকা শুরু, তখন একবার আমার সাথেই থাকে, বাট যখন অফিস ছুটি থাকে ওই দিন যা দেখা সাক্ষাৎ করে আসতো। পরে এরকমই সংসার আমাদের চলতো। এমনও সময় গেছে মানে খুবই কষ্ট করছি দুইজন, মানে খুবই কষ্ট করছি, কিন্তু ওর ফ্যামিলি সচ্ছল, আমার ফ্যামিলিও সচ্ছল ছিল, বাট কেউ আমাদের কখনো হেল্প করে নাই, আর আমরাও কখনো কাউকে বলি নাই যে আমরা কষ্ট করতেছি। ও যেহেতু পড়াশোনা করতো, পাশাপাশি জবও করতো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের একটু কষ্ট হয়ে যেত। তো আমরা অনেক অভাবে ছিলাম, তারপরও মনে হয় অনেক মানে মানসিক ভাবে অনেক শান্তি ছিল, যে ও আমাকে অনেক বুঝতো, আমি ওকে অনেক বুঝতাম। বলতে গেলে ও আমার হাজবেন্ড ছিল না, একজন ফ্রেন্ড। তো ওর সাথে আমার এভাবেই সম্পর্ক যাচ্ছে। তো বিয়ের 3 মাস পর হঠাৎ আমার বেবি কনসেপ্ট করে, মানে সেই অবস্থায়। তো আমি মানে আমাকে আর মানে আমাদের পাড়া প্রতিবেশী সবাই বলতেছিল যে হয়তো একটা বেবি হলে ফ্যামিলি মেনেও নিতে পারে। তো তখন আমার মাথায় এই ভূতটা চাপছিল। তারপর ভালো যাইতেছিল, যে আমাদের দিনকাল ভালো যাইতেছিল, আগের থেকে ভালো যাইতেছিল, ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। আর যত দিন যাচ্ছে তত মানে মনে হইতেছে যে ও আমাকে আরো বেশি ভালোবাসতেছে, আমাকে ভালো বুঝতেছে, আমাকে অনেক কেয়ার করতেছে। তো এমনি চলে যাইতে থাকে। তো অক্টোবরের 11 তারিখে আমি হসপিটালে যাই চেক আপ করতে। ডাক্তার বলতেছিল আমার সিজার করা লাগবে। তারপর আমি ওকে ফোন দিয়ে বলি যে দেখো আমার তো সিজার করা লাগবে, ডাক্তার এটা বলছে আমাকে। পরে ও কান্না করে দিছে, মানে ও অনেক ভয় পেয়ে গেছে যে যদি কিছু হয়ে যায় তোমার, মানে ও আমাকে হারানোর খুবই ভয় করতো। তারপর আমার সিজারটা হয়, আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে তো সবাই খুশি। তখন আমার শ্বশুর বাড়ির কেউ সবাই জানছে যে আমার মেয়ে হয়েছে, সবাই খুশি, ফোনে সবাই বলছে, কিন্তু কেউ দেখতে আসে। কিন্তু ও আমাকে সবসময় সাপোর্ট দিছে, মানে আমার প্রয়োজন পড়ে নাই যে ওর ফ্যামিলির কেউ আসুক। মানে ও আমাকে যতটুকু সাপোর্ট করছে, আমার মনে হয় যে এরকম হাজবেন্ড থাকলে শ্বশুর বাড়ির কারোর প্রয়োজন পড়ে না। তো এমনি দিন চলতে থাকে। তো আমার মেয়ের যখন 2 মাস 4 দিন, সংসারের বয়স তখন মানে 1 বছর 2 মাস চলতেছে, হঠাৎ
মানে রাতে, একদিন রাতে। তো সেদিন আসে, বলতেছে জানো আমার না খুব খারাপ লাগতেছে। আমি তো বলতেছি তাহলে তুমি শুয়ে থাকো। পরে আমি বলতেছি তুমি খাবা না? পরে বলতেছে না আমার ক্ষুধা নেই, তোমার পছন্দের খাবার রান্না করলাম তুমি খাইতেছো না কেন? পরে বলতেছে আমার না শরীরটা ভালো লাগতেছে না, আমি ঘুমায় যাব, সকালে অফিস আছে। তাহলে তুমি শুয়ে পড়ো। পরে বলতেছে আমার না ভালো লাগতেছে না। পরে বলতেছে চলো তোমার সাথে গল্প করি। তো বলতেছে যে বাসায় কি কি হইলো। সেদিন আবার আমার মেয়েকে নিয়ে ওদের বাসায় গেছো। নিজের বাসায় গেছিল? হ্যাঁ, নিজের বাসায় গেছিল। তো পরে বলতেছে মানে ওইখানে কি কি হয়েছে বা আব্বু কি কি বলছে, আমার বলতেছে আম্মু কি কি বলছে। তো একটা পর্যায়ে হঠাৎ করে মানে চোখ দিয়ে পানি ফেলাই দিচ্ছে, মানে কান্না করতেছে। কান্না করার পর আমি বলতেছি তুমি কান্না করতেছো কেন? কান্না মানে এমনি কান্না করতেছে, কান্না করে আমার জ্বরে ধরছে যে দেখো তুমি কখন আমার ছাইরা যাও না, ছাইরা গেলে আমি আমার ফ্যামিলির কাছে কি জবাব দিব, মানে এটা বলে ও কান্না করে দিছে। ও অনেক কান্না করতেছে, এক পর্যায়ে আমিও কান্না করে দিছি যে তুমি এটা কি বলো, আমি আরো ভয় পাই তুমি আমাকে ছাইরা যাও না, কারণ আমার বাবা ছোট থাকতে চলে গেছে, আমি বাবার আদর কি দেখিনি। এমন কোন সিচুয়েশন আল্লাহ না দেখ যে আমার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমি এটা বলে আমি কান্না করে দিছি। সেদিন 2টা পর্যন্ত এরকম আমরা দুইজনই কান্না করতেছি, এমনি শুধু শুধু মানে এগুলো ভাইবা আর কি কান্না করতেছি। তো রাত 2টা বেজে গেছে, দুইজনই ঘুমায় যাওয়ার পরে সকালে আমি হঠাৎ করে চোখ মিলে তাকাইছি, তাকাই দেখে ও নিশ্চুপ ভাবে এক সাইডে চুপ করে বসে আছে। আমি আবার বলতেছি কি হয়েছে তোমার? এইসব ব্যবহারগুলো তো এর আগে কখনো দেখেন না? কখনো না। তো পরে বলতেছে না এমনি লেট হয়ে গেছে। 9টা বাজে ও যায়, যাওয়ার পর আমার ঘরের কাজ করে আমি বের হয়ে যাই। তো নামার পর বাজার করছি কি না আমি বাসা নিয়ে আসতেছি, এই টাইমে আমার আম্মু আবার বাসার থেকে দৌড়ায় নামছে বাসার ড্রেস পরে যে মা তানজিম নেই। আমার এতটুকু কথা বলার পরে আমি ওই সময় চিৎকার দিয়ে ওইখানে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে জ্ঞান ফেরার পরে ও সবাই বলতেছে যে লিফটে চাপা খাইছে। কি চাপা খাবে কেন? তো আমি বিশ্বাসই করতেছিলাম না যে না এরকম হইতেই পারে না। আমি সেই সময় মানে খুব মানে পাগলের মতো হয়ে গেছি, মানে আমার মনে হইতেছিল যে সেই কথাটা শোনার পর আমার চারপাশে কিছু নাই। তারপর সবাই আমার সান্ত্বনা দিতেছিল, কিন্তু আমি তখনও বুঝতেছিলাম যে কি হইতেছে, মানে আমি মনে হয় এক পর্যায়ে পাগল হয়ে যেতেছিলাম। এটা হইতে পারে যে যেহেতু হাসপাতালে আছে, হইতে পারে ও অনেক খারাপ কন্ডিশনে আছে, এর থেকে বেশি কিছু না। তো গেলাম, যাওয়ার পর আমার সেই পর্যায়ে মনে হয় আমি কি বলবো মানে কান্নায় আমি ওইখানে জ্ঞানই রাখতে পারি না, আমি ওইখানেও জ্ঞান হারা হয়ে গেছি। তারপর আমি গিয়েছি, তারপর তখন আমার বিশ্বাস হয় নাই। যাওয়ার পরে আমি জাস্ট সাদা কাপড়ে ঢাকা একটা লাশ দেখে আমি ওইখানে কান্না করে আবার মাটিতে পড়ে যাই, অজ্ঞান হয়ে যাই। যাওয়ার পরে আমার প্রায় মনে হয় ঘন্টাখানিক পর আমার জ্ঞান ফেরার পরে আমি ওর মুখটা দেখা আমার মনেই হইতেছিল না যে ও নাই পৃথিবীতে। মানে আমি খুব আমার কাছে যে কি মনে হয়েছে সেই পর্যায়ে আমি জানি, আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম। আমি যেন কত ডাকছি ও উঠে নাই, আমি অনেক কান্না করছি, আমার বিশ্বাসই ছিল না, তখন পর্যন্ত আমি বিশ্বাস করতেছিলাম না যে ও নাই। তো আমার শ্বশুর বাড়ি কেউ আমার প্রতি কোনো রাগ ছিল না। আমার শ্বশুর আমাকে দেখে আমাকে জড়ায় ধরে, এরা বলে মা আমার ছেলে তুমি অনেক শখের একটা মানুষ ছিলা, আমার ছেলে বলতো। তো এই কথাটা শোনার পরে মানে আমি তো সেফ হয়েছিলাম না তখন, মানে মনে হইতেছিল যে আমার পাশে কিছু নাই, কে কি বলতেছে মানে আমি কিছুই মাথায় রাখতে পারতেছিলাম না। তো আমি অনেক ডাকছি যে উঠো উঠো, আমার বাচ্চাটা তাকায় আছে আমার মার কোলে, আমার বাচ্চাটা তো 2 মাসের বাচ্চা, এইভাবে নেই আমি, আমার বাচ্চাটা তাকায় আছে। আমি কখনো ভাবতে পারি না, আমি সবসময় ভয় পাইতাম যে আমি বাবা ছাড়া বড় হয়েছি, না জানি আমার সন্তানের কোনো সমস্যা হয়। আমি সবসময় এই বলে ওর সাথে অনেক কান্নাকাটিও করতাম। তো আমরা ওর লাশটা নিয়ে কোনোভাবে আসি। তো আসার পরে আমি মনে হয় ওর লাশের সামনে যাইয়া 1 মিনিট কেন 1 সেকেন্ড দাঁড়ায় ওরে দেখতে পাইনি। আমি যখন ওর সামনে গেছি, সামনে যার প্রায় 2-3 হাত আগের থেকে আমি অজ্ঞান হয়ে গেছি। তো তারপরে ওদের মসজিদেই মানে ওদের ওইখানেই ওদের বাসার পাশেই মসজিদে ওরে গোসল টোসল করা হয়, পরে তালতলা কবরস্থানে কবর হয়। মানুষটার সাথে আমার পরিচয় সবকিছু মিলে মানে 2 বছরও হয়নি। এখন আমি আমার মার কাছে আছি, আমার শ্বশুর বাড়িতে যাতায়াত করি, যাই, আমার বাবা বাচ্চাকে খুব আদর করে। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার সাথে এরকম হবে, বা এত ভালো একটা মানুষ পাই আমি মানে 2 বছরও তার সাথে
কাটাইতে পারবো না, আমি কখনো ভাবতে পারিনি। আর আমার বাচ্চা যে এত তাড়াতাড়ি বাবা হারা হবে সেটাও আমি ভাবতে পারিনি, কারণ আমি এটার ভয় অনেক করতাম, কারণ আমি বাবার আদর পাইনি। আমি কখনোই চাইনি যে আমার বাচ্চা বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল যে ওর বাচ্চা ওর হাত ধরে বলবে যে আপু আমার চিপস কিনা দাও। এখন ওর বাচ্চা অনেক বড়, আর মেয়ে 2 বছর হয়ে যেতেছে, অক্টোবরের 11 তারিখ ওর 2 বছর। এখনো বিভিন্ন দেখে গেছে রাস্তায় বেরোলে ওর আব্বুর মতো বয়সী কাউকে দেখলি কেন জানো যাইয়া বলে এটা কিনা দাও এটা কিনা দাও, তখন আমার খুব কষ্ট লাগে যে হয়তো ও থাকলে এরকম হইতো না, হয়তো আমার বাচ্চাটা আজকে বাবা বলে ডাকতে পারতো, বাবার আদর পাইতো। সব মিলে এইভাবেই চলতেছি আমি আমার বাচ্চারে নিয়ে। আমি আর যাই পারি বাবার আদর তো দিতে পারবো না। এখন ওর জন্য আমার একটাই চাওয়া যে ও যেখানে থাকুক না কেন ভালো থাকুক, আল্লাহরে ভালো রাখুক, কারণ ও আমার অনেক ভালো লাগছে, কিন্তু ওর জন্য আমি কিছুই করতে পারি নাই। এখন একটা দোয়াই করতে পারবো যে তুমি ভালো থাকো, এর থেকে বেশি তোমার জন্য আর কি দোয়া করবো আমি, আর কি বলবো, কিছু বললেও কাজে লাগবে না। এখন আমি ওর জন্য একটাই দোয়া করি ও ভালো থাকুক, ও আমার জন্য অনেক করছে, আল্লাহ ওকে ভালো রাখুক।